ইতিহাস সাক্ষী এই ভূখণ্ডে পা রাখা প্রতিটি সাম্রাজ্য, তারা যত শক্তিশালী হোক না কেন, তাদের ক্ষমতা ও অহংকারকে মাটির তলায় চাপা দিতে হয়েছে। আলেকজান্ডার, চেঙ্গিস খান থেকে ব্রিটিশ সাম্রাজ্য, সোভিয়েত ইউনিয়ন, এমনকি আধুনিক বিশ্বশক্তি আমেরিকা, সবাই এসেছে, কিন্তু কেউ স্থায়ী হয়নি। তাহলে আপনিই বলুন, কেন আফগানিস্তানকে বলা হবে না সাম্রাজ্যের কবরস্থান? আজকের ভিডিওতে আমরা আফগানিস্তানের সেই রহস্যময় অধ্যায়গুলি উন্মোচন করব, এর প্রাচীন শিল্প, সমৃদ্ধ সাহিত্য এবং সেই সঙ্গে এর মানুষের অবিশ্বাস্য প্রতিরোধের ইতিহাস। বিপুলা পৃথিবী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিনীত অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। আফগানিস্তান, যার অর্থ পশতুনদের ভূমি, আসলে এটি নিছক একটি দেশ নয়, এটি বিশ্বের প্রাচীনতম সাংস্কৃতিক এবং বাণিজ্যিক সংযোগস্থল। এর অবস্থানই এর ভাগ্য নির্ধারণ করেছে। এটি ছিল সিল্ক রোডের কেন্দ্রবিন্দু। খ্রিস্টপূর্ব 3000 অব্দ থেকে এই ভূমি সভ্যতা, সংস্কৃতি ও বাণিজ্যের সাক্ষী। এখানে জরাথ্রুষ্টের জন্ম হয় বলে বিশ্বাস করা হয়। এর শহরগুলো ছিল জ্ঞানের কেন্দ্র, কিন্তু এই ভৌগোলিক সুবিধাটি পরিণত হলো অভিশাপে। যুদ্ধ আর সংঘাতের আড়ালে চাপা পড়েছে আফগানিস্তানের সোনালী সাংস্কৃতিক ইতিহাস। এখানকার শিল্প, সাহিত্য ও জ্ঞান বিজ্ঞান একসময় বিশ্বকে আলোকিত করেছিল। বিশ্ববিখ্যাত কবি জালাল উদ্দিন মোহাম্মদ রুমি, যিনি মাওলানা নামে পরিচিত, তার জন্ম এই ভূখণ্ডের বাল্ক শহরে। তার পারস্য কবিতাগুলো আজও আধ্যাত্মিকতার প্রতীক। রুমি ছাড়াও বিখ্যাত পণ্ডিত আল বেরুনি এবং চিকিৎসক ইবনে সিনা এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যেরই অংশ। স্থাপত্যে তিমুরিদ বা তৈমুরিদ আমল ছিল এক স্বর্ণযুগ। হেরাতের মসজিদগুলোতে নীল রঙের যে সূক্ষ্ম কারুকাজ দেখা যায়, তা চোখ ধাঁধিয়ে দেয়। অন্যদিকে বামিয়ানে পাহাড়ের গায়ে খোদাই করা সুবিশাল বৌদ্ধ মূর্তিগুলো প্রমাণ করে এই ভূমি একসময় গ্রিক, বৌদ্ধ, গান্ধার সংস্কৃতির কেন্দ্র ছিল। আধুনিক যুগে আফগানিস্তান পরিণত হল ভূ রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ের প্রধান মঞ্চে। এই লড়াই পরিচিত দ্য গ্রেট গেম নামে। একদিকে উদীয়মান ব্রিটিশ সাম্রাজ্য, যারা ভারতকে সুরক্ষিত রাখতে চাইছিল, অন্যদিকে দক্ষিণমুখী জারবাদী রাশিয়া। গ্রেট গেমের ফলশ্রুতিতে ব্রিটিশরা আফগানিস্তানে 3টি যুদ্ধ করে। 1839 থেকে 42 সালের প্রথম অ্যাংলো আফগান যুদ্ধ ছিল ব্রিটিশদের জন্য এক চরম বিপর্যয়। প্রায় 16,500 ব্রিটিশ ও ভারতীয় সৈন্যের মধ্যে মাত্র একজন জীবিত অবস্থায় জালালাবাদে পৌঁছাতে পেরেছিল। এই ঘটনা বিশ্বকে দেখিয়ে দেয় যে আফগানদের প্রতিরোধ ক্ষমতা কতটা শক্তিশালী। ব্রিটিশরা পিছু হটলেও আফগানিস্তানের স্থিতিশীলতা বেশি দিন স্থায়ী হয়নি। 1979 সালে শুরু হলো ইতিহাসের এক নতুন এবং রক্তক্ষয়ী অধ্যায়। সোভিয়েত ইউনিয়ন এই দেশে সামরিক হস্তক্ষেপ করে। সোভিয়েত সামরিক শক্তি ছিল অপ্রতিরোধ্য, কিন্তু তারা বুঝতে পারেনি যে তারা শুধু একটি সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, বরং এক অদম্য জনশক্তির বিরুদ্ধে লড়ছে। মুজাহিদিনরা দুর্গম পর্বত এবং উপত্যকাকে নিজেদের ঢাল হিসেবে ব্যবহার করে এবং পশ্চিমা দেশগুলোর সমর্থনে তারা সোভিয়েতদের বিরুদ্ধে 1 দশকেরও বেশি সময় ধরে গেরিলা যুদ্ধ চালিয়ে যায়। 10 বছর পর সোভিয়েত ইউনিয়ন পরাজিত ও ক্লান্ত হয়ে এই ভূমি ত্যাগ করতে বাধ্য হয়। আফগানিস্তান আবারও প্রমাণ করে দেয় যে সামরিক শক্তি দিয়ে এখানকার মানুষের স্বাধীন চেতা ইচ্ছাকে পরাজিত করা অসম্ভব। কিন্তু এই জয়ের পর শুরু হয় গৃহযুদ্ধ এবং তালেবানের উত্থান। এত বড় বড় সাম্রাজ্য, এত উন্নত সামরিক প্রযুক্তি, কিন্তু কেন তারা বারবার পরাজিত হলো? এর পেছনে আছে 4টি প্রধান কারণ। 1. দুর্ভেদ্য ভৌগোলিক অবস্থান। 2. উপজাতীয় কাঠামো ও বিকেন্দ্রীভূত ক্ষমতা। 3. বাইরের শক্তির হস্তক্ষেপ। এবং 4. আফগান মানুষের ঐতিহাসিক প্রতিরোধ ক্ষমতা। প্রথম এবং প্রধান কারণ হল আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান। এখানকার প্রায় 75% ভূমি হল দুর্গম পর্বত ও উপত্যকা। হিন্দুকুশ পর্বতমালা কোনো নিয়মিত সেনাবাহিনীর জন্য এক দুঃস্বপ্ন।
সামরিক রসদ সরবরাহ করা, সৈন্যদের একত্রিত রাখা এবং শত্রুকে অনুসরণ করা এখানে প্রায় অসম্ভব। আক্রমণকারী শক্তিরা হয়তো শহর দখল করতে পারে, কিন্তু তারা কখনোই গ্রামীণ ও পার্বত্য অঞ্চলগুলো নিয়ন্ত্রণ করতে পারে না। আফগান যোদ্ধারা এখানকার গিরিপথ ও গুহাগুলি ব্যবহার করে গেরিলা যুদ্ধ চালায়, যা বিদেশি শক্তির সামরিক প্রযুক্তির কার্যকারিতা নস্যাৎ করে দেয়। অন্যদিকে আফগানিস্তানের ক্ষমতা কখনোই একটি কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীভূত ছিল না। এখানকার সমাজের ভিত্তি হল উপজাতীয় কাঠামো এবং গ্রামের প্রবীণদের ঐতিহ্যবাহী ক্ষমতা। একটি বিদেশি শক্তি হয়তো কাবুল দখল করতে পারে, কিন্তু কান্দাহারের পশতুন উপজাতি, হেরাতের তাজিকরা বা বামিয়ানের হাজারা জাতিরা তাদের নিজস্ব নেতাদের অধীনে পরিচালিত হয়। যখনই কোনো বিদেশি শক্তি আসে, তখন এই বিকেন্দ্রীভূত উপজাতিগুলো ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলে। ফলে আক্রমণকারী জানে না কাকে পরাজিত করলে যুদ্ধ শেষ হবে। আবার আফগানিস্তানের সংঘাত প্রায়ই বাইরের শক্তির দ্বারা পরিচালিত হয়েছে। সোভিয়েত যুদ্ধের সময় আমেরিকা ও অন্যান্য দেশ মুজাহিদদের সমর্থন ও অস্ত্র দিয়েছিল। একইভাবে আমেরিকা যখন আফগানিস্তানে আসে, তখন রাশিয়া সহ বিভিন্ন আঞ্চলিক শক্তি ভিন্ন ভিন্ন গোষ্ঠীকে সমর্থন দিয়ে সংঘাতকে জিইয়ে রাখে। এর ফলে যুদ্ধ কখনোই শেষ হয় না, এটি শুধু পক্ষ পরিবর্তন করে। শেষত আফগান মানুষ নিজেই একটি কারণ। যুদ্ধ তাদের কাছে নতুন নয়, এটি তাদের অস্তিত্বের অংশ। ইতিহাস তাদের শিখিয়েছে যে বিদেশি শক্তিরা ক্ষণস্থায়ী, কিন্তু তাদের ভূমি চিরন্তন। এখানকার মানুষরা প্রায় নিয়মিত সেনাবাহিনী হিসেবে নয়, বরং নন স্টেট অ্যাক্টর বা স্থানীয় গেরিলা যোদ্ধা হিসেবে যুদ্ধ করে। তাদের হারানোর কিছু নেই, কিন্তু হারানোর আছে স্বাধীনতা। এই অদম্য চেতনা এবং দীর্ঘস্থায়ী ত্যাগের মনোভাবই বিশ্ব শক্তিদের সামরিক মনোবল ভেঙে দেয়। 2001 সালে আমেরিকা যখন আফগানিস্তানে আসে, তখন লক্ষ্য ছিল আল কায়েদাকে নির্মূল করা। কিন্তু 20 বছর পর বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক জোটও এই ভূমি থেকে কোনো চূড়ান্ত বিজয় ছাড়াই ফিরে যেতে বাধ্য হয়। এটি শুধু একটি সামরিক পরাজয় নয়, বরং আফগান ভূগোলের কাছে মানব ইতিহাসের অন্যতম বড় শক্তির আত্মসমর্পণ। কিন্তু এই ঐতিহাসিক প্রতিরোধের পেছনে রয়েছে চরম মূল্য। কয়েক দশক ধরে চলা যুদ্ধে এই দেশের অবকাঠামো ধ্বংস হয়েছে, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং প্রজন্মের পর প্রজন্ম চরম দারিদ্র্য ও অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাচ্ছে। যুদ্ধ শেষ হলেও শান্তি এখনো বহুদূর। আফগানিস্তানের বর্তমান চ্যালেঞ্জগুলি জটিল। দেশটির অর্থনীতি ভেঙে পড়েছে এবং আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় মানবিক সংকট আরও গভীর হচ্ছে। সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হল নারী ও মেয়েদের অধিকার নিয়ে। আফগানিস্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নির্ভর করে এই সংকটের সমাধানের উপর। তবে এত কিছুর পরেও আফগান সংস্কৃতি এখনো বেঁচে আছে। হাজার হাজার বছর ধরে আফগানিস্তানের শিল্প, যেমন ক্ষুদ্র চিত্রকর্ম, সঙ্গীত এবং কার্পেট বোনা, তাদের পরিচয়কে বহন করে চলেছে। যুদ্ধ হয়তো শহরকে ধ্বংস করতে পারে, কিন্তু রুমি এবং অন্যান্য কবিদের সাহিত্য আজও আফগান মানুষের হৃদয়ে আশার সঞ্চার করে। তাহলে কেন আফগানিস্তানকে সাম্রাজ্যের কবরস্থান বলা হয়? কারণ এর পর্বতমালা যে কোনো আক্রমণকারীকে বিভক্ত করে দেয়। এর উপজাতীয় আনুগত্য কেন্দ্রীয় শক্তিকে দুর্বল করে এবং এর মানুষ স্বাধীনতার জন্য যে কোনো চরম মূল্য দিতে প্রস্তুত। এই ত্রিমুখী শক্তি শতাব্দীর পর শতাব্দী ধরে আফগান ভূমিকে অপরাজিত করে রেখেছে। এই ছিল আফগানিস্তানের অদম্য আত্মার গল্প। আমরা ইতিহাস, সংস্কৃতি এবং ভূগোলের প্রতিটি দিক থেকে এই ভূমির অজেয় থাকার রহস্য উন্মোচন করার চেষ্টা করেছি। আপনার কি মনে হয়, আফগানিস্তানের এই প্রতিরোধের মূল কারণ কোনটি? শুধু কি ভূগোল নাকি অন্য কিছু? কমেন্ট করে জানান। আর এমন আরও গভীর ও বিশ্লেষণাত্মক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।